আমাদের এই মানে কলকাতা এবং মফস্বলে ফ্ল্যাটের দাম যেভাবে বেড়েছে, তাতে যদি এই ৪৫ লক্ষ টাকা সিলিংটা যদি বাড়ানো হয়, আমার মনে হয় সাধারণ মানুষের খুব উপকার হয় তাহলে। কারণ অনেক টাকা ট্যাক্স দিতে হচ্ছে, জিএসটি দিতে হয়, সেটা যদি সিলিংটা বাড়িয়ে দেয় আমার মনে হয় উপকার হয়। গত বাজেটে কর কাঠামোর একটা পরিবর্তন হয়েছিল, সেটা অনেকটা সুবিধে দিয়েছিল। সেক্ষেত্রে কি আরও কিছু বাড়তি চাহিদা থাকে? না, এখন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যদি একটু বাড়ানো হয় তাহলে একটু সুবিধা হয়। কারণ এই জিনিসের দামপত্র তো প্রচুর বেড়েছে, সেই জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাড়িয়ে দিলে একটু সুবিধা হয়, খুবই উপকার হয় তাহলে সাধারণ মানুষের। একটা বিষয় জানতে চাইবো যে গত জিএসটি কাউন্সিলের যে বৈঠক, সেখানে ওই কালী পুজোর সময় দেখা গেল যে অনেক জিনিসের দাম কমলো, কিন্তু অনেকের একটা অভিযোগ যে বাজারে গেলে তার প্রভাব খুব বেশি পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি বাজেটে কি আরও এই দিকটা আরও নজর দেওয়া উচিত বলে মনে হয়? দেখুন, এই মুহূর্তে দ্রব্যমূল্য যেভাবে আকাশ ছোঁয়া, বিশেষত সাধারণ রোজকার যে জিনিসপত্র, সেই জিনিসপত্রের যে দাম, অগ্নিমূল্য, আজকে সবজি থেকে আরম্ভ করে রেগুলার যে গ্রসারিজ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরা এক্সপেক্ট করবই যে এটা নিয়ে বাজেটে কিছু প্রভাব পড়বেই। আর দ্বিতীয় কথা, যেভাবে সরকারের কাছে একটা দাবি তো থাকবেই, আজকে যেভাবে বিশ্ব অর্থনীতির জন্য যেভাবে আমাদের শেয়ার মার্কেট রোজ ক্র্যাশ করছে, আপনারা সবাই জানেন পরশু দিনকেও রুপো যেভাবে ক্র্যাশ করেছে। এবার সাধারণ মানুষ কি হচ্ছে, এই রুপোর জন্যে অনেকে ইনভেস্ট করতে চাইছে, তারপরে সেখানে একটা ক্র্যাশ করছে। তো সাধারণ মানুষ তো একটা ভাবনা চিন্তা নিয়ে করেন, তো সেখানে কি করে স্টেবিলিটি আনা যায়, সেই বিশেষত আজকে এসআইপিতে কিন্তু মিড ক্যাপ রোজ পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, যারা আজকে সঞ্চয়ের দিকে একটা এসআইপিকে মূলধন করছে বা ইপিএফকে মূলধন করছে, সেখানে কি করে আজকে স্টেবিলিটি আনা যায়, সেই দিকে সরকারকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। কারণ নইলে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক রোজ কিন্তু ওই সুদের ইন্টারেস্ট কমিয়ে যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু কোনোদিনও দীর্ঘমেয়াদী হতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে দ্রব্যমূল্যকে কিভাবে কন্ট্রোল করবেন সাধারণ মানুষের জন্য, আর দ্বিতীয় হচ্ছে যে বাজারকে কি করে স্টেবল করবেন, এটা কিন্তু অবশ্যই সরকারকে নজর দিতে হবে। এবং আর একটা কথা যেটা আমাদের দেশে আজকাল খুবভাবে সচেতনভাবে এটা বেড়ে চলেছে, সেটা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য পভার্টি অ্যান্ড দ্য রিচ পিপল। মিডল ক্লাস কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, হচ্ছে আইদার ভেরি হাই রিচ পিপল, যাদের হাতে প্রচুর অর্থ রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু প্রত্যাশা প্রচুর। বেলা 11টায় আজকে যখন লোকসভায় ভাষণ দেবেন, বাজেট ভাষণ যখন পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কি রেখেছেন তিনি সাধারণ মানুষের জন্য, বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের জন্য, তা দেখার অপেক্ষায় কিন্তু রয়েছেন সকলেই। অনেক ঠিক ধন্যবাদ। আজকে বাজেট পেশ হতে চলেছে, আর আজই কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো। বাণিজ্যিক গ্যাসের 19 কেজি সিলিন্ডারের দাম বাড়লো সিলিন্ডার পিছু 49 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রায় 50 টাকা দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু। 19 কেজি সিলিন্ডারের বর্ধিত দাম হলো 1844 টাকা 50 পয়সা। আমি আলোচনায় আসবো। ইতিমধ্যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাইসিনা হিলসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বাজেটের কপি তিনি তাকে দেবেন অনুমোদনের জন্য। অনুমতি নেবেন রাষ্ট্রপতির এবং তারপর কিন্তু তিনি পৌঁছে যাবেন সংসদে। আমি আলোচনায় আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে ট্যাক্স এক্সপার্ট অনির্বাণ দত্ত রয়েছেন। আমি অনির্বাণ দাকে দিয়ে আলোচনাটা শুরু করি। অনির্বাণ দা, খুব স্বাভাবিকভাবে মধ্যবিত্তের চাহিদা কিন্তু প্রচুর, এবং সম্ভবত গতবার অর্থাৎ নিজের 8 বারের বাজেটটা যখন পড়েছিলেন নির্মলা সীতারামন, আয় করে চাকরিজীবীদের জন্য যে বিপুল ছাড় তিনি ঘোষণা করেছিলেন, সেক্ষেত্রে মানুষের আশা বোধহয় আরও খানিকটা বেড়ে গিয়েছে। আজ মূলত কোন কোন দিকগুলোতে ফোকাস হতে পারে? দেখুন, মানুষ গতবার যতটা আশা করেছিলেন তার থেকে বেশি কিন্তু আয়করে ছাড় দেওয়া হয়েছিল, এবং তার জন্য সরকারের প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো সরকারি কোষাগারে, যেটা আমরা ইনকাম ট্যাক্স থেকে পাই সাধারণত, সেখানে আমাদের একটা লস ফর্গ হয়েছিল। এবং তারপরে যদি আপনি দেখেন, সেপ্টেম্বরে যখন জিএসটি কাউন্সিলের মিটিংয়ে যখন জিএসটির যে রেটসগুলো আছে সেগুলোকে যখন কমানো হলো, তখন অলরেডি আবার 1.5 লক্ষ কোটি টাকার মতো সরকারের রাজস্ব ঘাটতি হয়েছিল। তো এই বছরে আমরা সাধারণভাবে আয়করের জন্য যে সুরাহার জন্য প্রত্যাশা থাকে মানুষের, সেরকম কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস হবে না। এবং এটা আশা করা যায় যে আগামী দিনে, যে আগামী 1 বছরের যে গতিপথ ভারতবর্ষের কোন দিকে যাবে, সেটার জন্য
সরকারের আরও অনেক বড় বড় দায়িত্ব আছে। দেখুন, আপনাকে একটা কথা মানতে হবে যে গত বছরের যখন বাজেটটা পেশ করা হয়েছিল 1 ফেব্রুয়ারি, তার ঠিক কয়েকদিন আগে 20 জানুয়ারিতে ট্রাম্প সরকার ক্ষমতায় এসেছিলেন এবং তারপরে ঠিক আমাদের বাজেটটা যখন পেশ হয়েছিল তখন আমরা বুঝতে পারি যে ট্রাম্প সরকার কীভাবে ভারতবর্ষের সরকারকে পর্যদস্ত করবার চেষ্টা করবে এবং তার জন্য যেগুলো হয়েছে ঘটনাক্রম, তার মধ্যে দেখুন এই পহেলগাম অ্যাটাক হয়েছে, তার মধ্যে অপারেশন সিঁদুর হয়েছে, তারপর অপারেশন সিঁদুর সিজফায়ার হয়েছে এবং তারপর থেকে আমেরিকার শুল্কের যে কড়াকড়ি ভারতবর্ষের উপরে এবং তার জাঁতাকলে এখন আমরা যে জায়গাতে আছি, আমি বলবো সাধারণ মানুষের নিজের ওই ব্যক্তিগত আয়করের দিকে না তাকিয়ে সরকারকে একটুখানি সুযোগ দিন। সরকার যাতে ভারতবর্ষের গতিপথটাকে অন্যদিকে নিয়ে যেতে পারেন, তার জন্য একটা ব্যালেন্সড বাজেট হোক। ভারতবর্ষের আজকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য সরকারের একটা দায়িত্ব থাকবে। ভারতবর্ষের এই রপ্তানি যারা করেন, বৃহৎ অংশের যারা রপ্তানিকারক আছেন, তারা আমেরিকার সঙ্গে বহির্বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তারা বাণিজ্যের যারা কাজ করেন, তারা যে জায়গাতে পড়ে রয়েছেন তাদের জন্য সেই সেক্টরটাকে যাতে আরও বুস্ট করা যায় এবং সর্বোপরি যেটা সমস্যা ভারতবর্ষের সেটা হচ্ছে ডিমান্ডটাকে স্টিমুলেট করা এবং তার জন্য মানুষকে কেনাকাটা করবার জন্য সরকার উৎসাহ দেওয়ার চেষ্টা করবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে ভারতবর্ষের যে অর্থনীতির যে ডায়নামিক্স সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। একদম অনির্বাণ, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি দেবনারায়ণ সরকারের কাছে যাই, অর্থনীতিবিদ দেবনারায়ণ সরকার। দেবনারায়ণ বাবু, গতবার যখন বাজেট পেশ হয়েছিল তার পরপরই আমরা বলতে শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বিহারমুখী বাজেট হয়েছে, দেশের মানুষের জন্য বাজেট হয়নি। তাহলে এবার কি আশা করছেন, পশ্চিমবঙ্গমুখী বাজেট হবে? ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ একাধিক রেল প্রকল্পের অনুমোদন পেয়েছে, অমৃত ভারত এক্সপ্রেস প্রকল্প এবং এখান থেকে বন্দে ভারতের স্লিপার ট্রেনটা রওনা দিয়েছে। তোমার কথার উত্তরে বলি, বিখ্যাত অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটস একটা কথা বলেছিলেন, ম্যাক্রো ইকোনমিক পলিসি ক্যান নেভার বি ডিভয়েড অফ পলিটিক্স। রাজনীতি বহির্ভূত কোনো মানে ব্যক্তিগত অর্থনীতি হতে পারে না। এখন ও রাজনীতি করেছে বিহারের সাপেক্ষে, আর তোমার কোনো চিন্তা নেই পশ্চিমবঙ্গের সাপেক্ষে কিছুই করবে না। তবে আমার একটা কথা, সাধারণ মানুষ হিসাবে বাজেটের ক্ষেত্রে 4টে উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, আয় বৈষম্য হ্রাস করা এবং আর্থসামাজিক উন্নয়ন করা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস, কিছুদিন আগে জানো যে মানে IMF পরিষ্কারই বলেছে এবং বহু অর্থনীতিবিদ, যেটা ভারতের এই সরকারও স্বীকার করেছে, যে আজকে আমাদের তথ্য নিয়ে মানে জিডিপি তথ্য, যে কোনো তথ্য নিয়ে এই জিডিপি তথ্যকে সি গ্রেড দিয়েছে, কারণ তথ্যকে বিশ্বাস করা যায় না। কেন করেছে? খুব মারাত্মক কথা, যে 15 বছরের ভিত্তি বছর নিয়ে জিডিপি হিসাব করছি। কি করছি এখন? পাইকারি ইন্ডেক্স দিয়ে মূল্যসূচক তৈরি করছি, একমাত্র ট্যাক্স বসালে জিডিপি বেড়ে যাবে। এ কেউ কখনো করে না, অন্তত এই ভালো উন্নয়ন। বেশ দেবনারায়ণ বাবু গরমিলের অভিযোগ করছেন। বেশ, এবং একটা কথা আমি একটু ছবিটা দেখিয়ে দিই। নির্মলা সীতারামন তিনি ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন। রাইসানা হিলসে ইতিমধ্যেই কেন্দ্র অর্থমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি নিজের এই বাজেট দেখাবেন এবং সেখান থেকে অনুমোদন নেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।